তো কারশফস ল কেন ইউজ করি? কারশফস ল ইউজ করি তার কারণ হচ্ছে যখনই আমার কাছে মাল্টিপল ব্যাটারি বা সেল থাকবে একটা সার্কিটের মধ্যে, একটা সিঙ্গেল সার্কিটের মধ্যে, ঠিক আছে, হুম তখন হুম। হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা কারশফস ল ছাড়া ইউজ করতে পারি না। একটা ভালো উদাহরণ ও কি? ভালো আচ্ছা। উদাহরণ হচ্ছে যে এরকম যে প্রাচীনকালে আমরা এরকম ম্যাথ করতাম 9-10-এ, যে একটা ব্যাটারি থাকতো, ব্যাটারির যে পজিটিভ প্রান্ত থাকতো আমরা ওইখান দিয়ে বের করতাম কারেন্ট, কারেন্ট ওখান দিয়ে বের হয়ে গিয়ে আবার নেগেটিভ প্রান্ত দিয়ে ফিরে আসতো। তো একটাই দিক থাকতো, তাই না? তখন নির্ণয় করার সুবিধা হতো। এখন প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে তুমি কেন এটা হচ্ছে নর্মাল উপায়ে বা 9-10-এর উপায়ে সলভ করতে পারবে না? ভিডিও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ ভাই হচ্ছে। আচ্ছা, কেন সলভ করতে পারবে না? কারণ দেখো, তুমি এইখান দিয়ে কারেন্ট বের করলা, হুম কারণ এটা পজিটিভ দিক, হুম। কারেন্ট বের হয়ে এখানে গেল, এটা পাস করলো। কিন্তু দেখো এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? কথা হলো এটাও ব্যাটারির পজিটিভ দিক, তাহলে হচ্ছে এও তো এদিক দিয়ে ঠেলতে চাবে। হ্যাঁ সেটাই তো। তো দুইটা কারেন্ট মুখোমুখি ধাক্কা লাগবে না? হ্যাঁ। আচ্ছা, একটা পজিটিভ দিকে একটা যাবে এইদিকে দিকে যেতে যাবে, আর একটা যাবে এইদিকে। তো যখন এরকম দুইটা দিক থাকবে তুমি তো বুঝবা না যে তোমাকে কোন দিকটা নিয়ে কাজ করতে হবে, হুম তাই না? তো হুম তখন হুম। হচ্ছে আমরা সেটাই। কার্শফস ল ইউজ করি, কারণ আমাদেরকে কার্শফস ল ইউজ করতে হবে। কার্শফস ল আমরা দুইটা পড়ছি, দুইটা কার্শফস ল কতদিন পড়ছি, কি কি বলো দেখি? কারেন্ট ল আর একটা হচ্ছে আহ কি বলে, একটা ভোল্টেজ এর ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, একটা হচ্ছে কারেন্ট ল, ঠিক আছে। কারেন্ট লটা দেখো, হুম কেসিএল। কেসিএলটা আবার একটু মনে করাই দিই। কেসিএল কি ছিল? যে একটা বিন্দু, এটাকে আমরা জংশন বলবো বা নোডও বলতে পারি, বুঝছো? বাট জংশন বলা হুম বেটার। এখন ধরো এখানে হচ্ছে কারেন্ট প্রবেশ করবে যতটুকু, ঠিক ততগুলোই কারেন্ট বের হয়ে যাবে, ঠিক হুম আছে? মানে আই ইনপুট, ঠিক আছে, ইকুয়ালস টু হবে সামেশন অফ আই আউটপুট, ঠিক আছে? দুইটা হচ্ছে সবসময় সেম হবে। আমি উদাহরণ ওকে। দিচ্ছিলাম পানি দিয়ে, যে 1 লিটার পানি যদি তুমি হচ্ছে একটা পাইপ দিয়ে হুম দাও, হুম হুম। তাহলে যতগুলাই পাইপ কানেক্টেড থাক সবগুলা কি ওটা 1 লিটারই বের হবে। 1 লিটারই বের হবে, যদি 1 লিটার পানি দিয়ে থাকো, ঠিক আছে? তো এইটা আসলে কোন ইয়ার উপর, নীতির উপর ভিত্তি করে এই কেসিএল লটা তৈরি হয়েছে? সেটা হচ্ছে কনজারভেশন ল, সরি, ল অফ কনজারভেশন অফ চার্জ। মানে বুঝছো কিনা বলো? চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না, যে কয়টা চার্জ থাকে আজীবন ওকে। সেই কয়টা চার্জই হ্যাঁ থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো তুমি ওকে একটা তারের ওকে। মধ্যে যতগুলা চার্জ দিবা, ঠিক ততগুলা হুম চার্জই বের হয়ে আসবে, কোনো চার্জের ধ্বংস ঘটবে না, বা হচ্ছে কোনো চার্জ মাঝপথে সৃষ্টিও হবে না, ঠিক আছে? ল হুম অফ কনজারভেশন অফ চার্জ, এটা হচ্ছে হুম। কেসিএল। কেভিএলটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, কারশফস ভোল্টেজ ল, ঠিক আছে? কেভিএলটা কেন ইম্পর্টেন্ট আমি কিছু জিনিস বলবো এখন, আর একটু খেয়াল রাখবা। তার আগে বলে নেই এটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ল বানান আমি ও দিচ্ছি, কেমনটা লাগে? ল কনজারভেশন অফ এনার্জি। বিভবের সংজ্ঞা কি? একটি মানে অসীম, অসীম থেকে তো কোন একটি বিন্দুকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করা লাগে। কাজ করা হয়, ঠিক আছে, কাজ। হুম শক্তি আর কাজ সেম জিনিস। তো হুম এই যে কেভিএল, এটা হচ্ছে তোমার কাজের সংরক্ষণ, কাজ বা শক্তি সংরক্ষণশীলতা নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। একটা চার্জকে কোন এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হবে, ঠিক সেই পরিমাণ কাজই আমরা হচ্ছে, সেই পরিমাণ কাজই স্থিতি শক্তি হিসেবে জমা থাকবে, এবং সেই পরিমাণ কাজই আমরা আহ অন্য কোনো বিদ্যুৎ শক্তি হিসাবে ফেরত পাবো, ঠিক আছে? ব্যাটারিতে জমা হুম থাকে, ব্যাটারিতে ভোল্টেজ জমা থাকে হচ্ছে তোমার কি হিসাবে, স্থিতি শক্তি হিসাবে, ঠিক আছে? সেখান থেকে তোমার রাসায়নিক শক্তিতে হুম পরিণত হয়, রাসায়নিক শক্তি থেকে সেটা আবার কি হচ্ছে বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। এই যে যতগুলা হচ্ছে তোমার শক্তিতে পরিণত হচ্ছে, এবং এই শক্তিগুলা যে হুম। পরিমাণ কাজ করবে সবগুলোর মান হচ্ছে সমান। এটাই হচ্ছে কেভিএল এর মূল ভিত্তি, ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির ওকে। সংরক্ষণশীলতা নীতি। আরেকটা ছিল হুম চার্জের সংরক্ষণশীলতা নীতি, ঠিক আছে? তো এটা এখন হুম কিভাবে কাজ করে একটু আমরা বোঝার চেষ্টা করব। দেখো, তার আগে আমি বলি যে এই জিনিসটা একটু খেয়াল করো যে এটা 5 ভোল্টের একটা ব্যাটারি, এখানে হচ্ছে তোমার 3 ওহমের একটা আছে, কি বলবো, রোধ আছে, ঠিক আছে? তিন হুম হুম। ওহমের একটা রোধ আছে, ঠিক আছে? তাহলে এখন আমার হচ্ছে আই কত, আই কত হবে?
3 ওহমের। আচ্ছা, তো সূত্র বসাই দিব। আপনার হলো ভি সমান সমান আইআর। লাই ইকুয়ালস টু ভি বাই আর, মানে হচ্ছে 5/3, তাই না? এখন আমরা একটু চিন্তা করি যে আচ্ছা, ভোল্টেজ হচ্ছে শক্তি, তাই না? ভোল্টেজ হচ্ছে শক্তির অন্য মানে কিভাবে শক্তি, যে পরিমাণ কাজ করতে হয়, তাই না? হুম হুম জুল পার কুলম, তাই না? সেটাই তো, তাই না? হ্যাঁ তাহলে হচ্ছে আমরা হ্যাঁ এখন হ্যাঁ চিন্তা করতেছি যে কাজ, তার মানে এখানে যে রোদটা যদি একটা বাল্ব হয়, বাল্ব জ্বললে হচ্ছে কি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তার মানে শক্তিটা কই থেকে হ্যাঁ পাচ্ছে? 5 ভোল্টের কাছ থেকেই পাচ্ছে। হ্যাঁ তাহলে এখন আমরা একটু চিন্তা করে দেখি তো, এই ম্যাথ করে দেখি যে এই রোধটা হচ্ছে কি পরিমাণ ভোল্টেজ খায়, ঠিক আছে? তো হুম রোধের হুম ভোল্টেজ নির্ণয় করতে গেলে কি করতে হবে? ভি, ওই রোধের ভোল্টেজ, যে রোধের ভোল্টেজ সেটা ইকুয়ালস টু আই, ওই রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, ইনটু ওই রোধ। হুম হুম। গতদিন করছিলাম একটা জিনিস, যে গতদিন না, কয়েকদিন আগে করছিলাম যে একটু দাঁড়াও আমি বলে নেই যে চার্জ কিভাবে বিভাজিত হচ্ছে, মনে আছে? চার্জ চার্জ গুলা কিভাবে বিভাজিত হচ্ছিল? বিভাজিত বলতে আরো কত, ইলেকট্রন। আরো কত নির্ণয়ের সময় একটা সার্কিট সলভ করছিলাম। আচ্ছা, ধারকত্ব সার্কিট সলভ মানে ওই যে একটা ম্যাথ করলাম ওইটার মতো নাকি কোনটা বলছেন? হ্যাঁ, মনে আছে কিভাবে করছিলাম? একটা সার্কিট ছিল, সার্কিটের মধ্যে প্রত্যেকটার হচ্ছে ধারকত্ব নির্ণয় করছি, প্রত্যেকটার মধ্যে কি চার্জ জমা আছে নির্ণয় করছি, প্রত্যেকটার ভোল্টেজ নির্ণয় করছি। ভার্সিটি কত কোশ্চেনটা দেওয়া আছে। ও, ওই যে 10 ভোল্ট বিল, সরি, 10 ফ্যারাডে 20 ফ্যারাডে ওটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওটার কথাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, করেছি। কি ওখানে কি চার্জ কি গুলা বিভাজিত হচ্ছিল, ওখানে আমরা চার্জ গুলা কিভাবে নির্ণয় করছিলাম, যে হচ্ছে যার রোধ তার হচ্ছে চার্জ, তাই না? একটু মনে করে দেখো যে আচ্ছা, তা ওইটাতে পরে যাই। আচ্ছা, এটা আগে দেখে নিই যে কি পরিমাণ চার্জ যাচ্ছে, ঠিক আছে? তাহলে ভিআর এটা কি পরিমাণ হচ্ছে রোধ খাচ্ছে, সরি কি ভোল্টেজ খাচ্ছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? হুম আই এর মান কত? আই এর মান হচ্ছে 5/3, আর রোধের মান 3, তার মানে কতটুকু ভোল্টেজ খাচ্ছে? 5 ভোল্ট পুরোটাই খাচ্ছে। হুম হুম এটা অলওয়েজ মনে রাখবা, এটা একটা আরেকটা জিনিস। তাহলে আরেকটা রোধ দেখি, ঠিক আছে? আরেকটা সার্কিট দেখি, সার্কিটটা কেমন। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। এটা তুল্য রোধ কত? তাহলে হচ্ছে আহ, তাহলে একটু, হ্যাঁ, আহ, উম, আহ, two, ও মানে 1 2। রোধ তাহলে কত? 2। আরে 2 ওহম। হ্যাঁ তাহলে এখানকার আই এর মান কত? 3/2, হ্যাঁ হ্যাঁ, 3/2। ঠিক আছে? তো এখন তোমাকে হচ্ছে প্রত্যেকটা রোধের আলাদা আলাদা ভাবে বিভব নির্ণয় করতে হবে, তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। হুম করো হুম। তো, একটা করো, 9-এর ছিল আলাদা ভাবে। প্রত্যেকটা রোধেরই আলাদা আলাদা ভাবে বিদ্যুৎ প্রবাহ আর হচ্ছে বিভব নির্ণয় করতে হবে। করো, আমি আচ্ছা, রেকর্ডটা কিছুক্ষণের জন্য অফ রাখছি। আচ্ছা, এটা বুঝো কিনা দেখো তো। এই সমান্তরালের তুল্য রোধ হচ্ছে এটা। হ্যাঁ ঠিক আছে। বুঝছো? এখন তাহলে হচ্ছে এর বিভব পার্থক্য নির্ণয় করব। আর দেখো সমান্তরালের বৈশিষ্ট্যটা আগে বলো, সমান্তরালে কি সেম হয়? আপনার হচ্ছে সমান্তরালে ভোল্টেজ সেম হয়, কারেন্ট ভাগ হচ্ছে।
ভোল্টেজ সেম হয়, কারেন্ট ভাগ হয়, ঠিক আছে। আর এর মধ্যে ভোল্টেজ হচ্ছে ভিন্ন হয় শ্রেণীতে থাকলে, আর হচ্ছে কারেন্ট সেম হয়, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে দেখো, এই দুটার জন্য ভোল্টেজ সেম, এই দুটার হুম, ভোল্টেজ আর এইটার ভোল্টেজ সেম না? এই দুটার ভোল্টেজ সেম হবে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, দুটো ভোল্টেজ হবে। এখন বলো এইটার এটার ভোল্টেজ কি সেম কিনা? হ্যাঁ, এখন same। কেমনে সেম হয়? ও না, এখন তো শ্রেণীতে আছে, এখন তো সেম না, এখন হচ্ছে কারেন্ট সেম। এখন হচ্ছে কারেন্ট সেম, ঠিক আছে। কারেন্টের মান কত? আচ্ছা। কারেন্টের মান হচ্ছে আই, হুম আই ইকুয়ালস টু 3/2, হুম ঠিক আছে। আচ্ছা, হুম তাহলে এ এর হচ্ছে বিভব, বিভব নির্ণয় করব, ঠিক আছে। হুম ভি ইকুয়ালস টু আই আর, যে রোধের ভি নির্ণয় করব সেই রোধের মধ্যে আই দিতে হবে এবং সেই রোধটা হবে সূত্রে, ওকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভি, ভি কার জন্য? এ এর জন্য। এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে? 3/2। এর রোধ কত? 1, তার মানে কি 3/2, বুঝছো? হুম হুম এর বিভব পাইছি, এর কারেন্ট কত? তড়িৎ, এর তড়িৎ হচ্ছে 3/2, আগেই বের করছি। হ্যাঁ, 3/2, হ্যাঁ আগে বের করেছি। আচ্ছা, এখন কথা হলো, তাহলে এই যে এই 1 ওহমের যদি আমি ভোল্টেজ নির্ণয় করি তাহলে সেটাই হবে এই দুইটারই ভোল্টেজ, হুম তাই না? আচ্ছা, হুম তাহলে হচ্ছে এটার নাম দিলাম বিসি, যেহেতু বি আর সি মিলে এটা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে বিসি হুম এর বিভব, সরি বিসি এর কারেন্ট কি হবে সেটা আগে বলো তো। বিসি এর তড়িৎ বলো, তড়িৎ কি হবে? আচ্ছা, এখানে চেঞ্জ হয়ে যাবে বিসি এর তড়িৎ। আচ্ছা, দেখা বলো বিসি তাহলে এর তড়িৎ কত হবে? ওকে, তাহলে সূত্র দিয়ে বিসি এর তড়িৎ চেঞ্জ বের হবে না করব। তো, শ্রেণীতে থাকলে তড়িৎ চেঞ্জ হয় না। ও আচ্ছা, শ্রেণীতে তো, আচ্ছা এখানে তো চেঞ্জ হবে না ভাই। তাহলে তড়িতের মান কত? আই ইকুয়ালস টু 3/2। হ্যাঁ, 3/2। বিসি হচ্ছে এই যে কম্পোজিটটা, ঠিক আছে। আচ্ছা, বিসি এর তাহলে বিভব কত হবে? তাহলে হচ্ছে বিসির ভি বিভব চেঞ্জ করে। আর ইকুয়ালস টু আই আর ইন্টু আর। তাহলে আমরা নির্ণয় করতেছি ভি, বিসি এরটা, তাহলে কারেন্ট বিসি এরটা ইউজ করতে হবে ইন্টু আর ইউজ করতে হবে বিসি, তাই না? এটা ছিল এ। তাহলে মানগুলা যদি বসাই, মানগুলা কেমন হবে? আই বিসি এর মান হচ্ছে 3/2 আর বিসি এর মান হচ্ছে 1, তো এটারও বিভব হচ্ছে 3/2 ভোল্ট। হুম, ঠিক বুঝতে আছে। পারছো? তার মানে কি এই হ্যাঁ, সমান্তরাল দুইটার দুই প্রান্তের বিভব কি? 3.2 ভোল্ট। হুম। এখন এটা এইভাবে ছাড়া অন্যভাবে কি কোনোভাবে নির্ণয় করা সম্ভব? আচ্ছা, তার আগে দেখি, একটু বুঝছো না, বিসি এর বিভব বের করা শেষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিসি এর তড়িৎ বের করতে পারবা? বিসি এর তড়িৎ। সরি, বি এর তড়িৎ সি এর তড়িৎ আলাদা আলাদা হবে। কি করব? সূত্র বসাবো, বি ইকুয়ালস টু আই আর, যার বিভব তার রোধ সেই রোধের মান। তো বি এর নির্ণয় করতে গেলে ভিবি ইকুয়ালস টু আই বি ইকুয়ালস টু বি, সরি ইন্টু বি, তাই না? ভিবি এর মান জানি 3/2 ইকুয়ালস টু আইবি নির্ণয় করতে যাচ্ছি ইন্টু বি এর মান কত? বি এর মান হচ্ছে 2, তাহলে আইবি ইকুয়ালস টু হুম, 3/4 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তাহলে আবার বি ইকুয়ালস টু আইসি ইন্টু আর, আর এর মান কত? এখানে আর এর মান এখানে সি, তো ভিসি এর মান জানি 3/2, আইসি এর মান আমি বের করব ইন্টু সি এর মান কত? সি এর মান 2, ঠিক আছে। তাহলে আইসি ইকুয়ালস টু 3/4 অ্যাম্পিয়ার। বুঝছো কিনা? হুম, বুঝছো? আইভি, হ্যাঁ, আইভি। ওকে।
আচ্ছা এখন ক্যান দেখাইলাম, ঠিক আছে, এই ম্যাথটা এখনই আবার করবা, বাট তার আগে আমি ক্যান দেখাইলাম, সেটা একটু পরে আচ্ছা পরে দেখি, না এখনই দেখো। এখন দেখো যখন এই বিভবটা পার হবে কতটুকু ভোল্টেজ খাবে বলতো? যখন এই রোধটা পার হবে তখন কতটুকু ভোল্টেজ খাবে? এই রোধটা পার হবে যখন হুম, বের করছি না, এ কতটুকু? ভি 3/2 এতটুকুই। 3/2 ভোল্ট। আচ্ছা 3/2 ভোল্ট খাইলো, পরে যখন এই যে সমান্তরালের অংশটা পার করবে আবার কতটুকু ভোল্ট খাবে? আবার বিসি এর যেটা হচ্ছে ভোল্ট, সেটা কত ছিল? 3/2 সেটা হচ্ছে 3/2 প্লাস 3/2। আর কোনো বিভব আছে, আর কোনো ইয়ে আছে, কি বলবো, রোধ আছে? না। রোধ নাই, তাহলে দুটো যোগ করলে দেখো কত হবে? 3। হ্যাঁ, তার মানে কি বলতো, সবগুলা রোধ মিলে কতটুকু খাইছে? 3 3 ভোল্ট। তাহলে এই জায়গায় এখন কতটুকু ভোল্ট বলতো? 3। 0। এ ও আচ্ছা, হচ্ছে 3 তো 3/2। খেয়ে ফেলেছে, তাহলে তো 0 হয়ে যাবে। হ্যাঁ, 3 তার ই তো মানে ছিল, এই 3 প্রান্তের বিভব হচ্ছে 3, এই প্রান্তের বিভব হচ্ছে 0। তাহলে বিদ্যুৎ কোন 0 দিকে যাচ্ছে বলতো? 3 থেকে 0 দিকে, মানে 3 থেকে 0 প্লাস দিকে, থেকে। হ্যাঁ, বড় থেকে ছোটর দিকে। হ্যাঁ, বড় দিকে ছোট দিকে। এদিকে যায় আধান বা বিদ্যুৎ, এদিকে যায় ইলেকট্রন, উল্টা পাশে যায়। তাহলে হুম, অলওয়েজ বড় থেকে ছোটর দিকে যাচ্ছে, হুম, ঠিক আছে? কারেন্ট যাচ্ছে এদিকে, ঠিক। কারেন্ট যাচ্ছে এদিকে, কারেন্ট যাচ্ছে এদিকে। এখন বলো তো তাহলে এখানে যখন হচ্ছে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় তখন হচ্ছে তোমার যোগ হবে না বিয়োগ হবে? আচ্ছা কার্শফস ভোল্টেজ ল দেখি। কার্শফস ভোল্টেজ ল কি বলে? যে ভোল্টেজ ইনপুট ইকুয়ালস টু ভোল্টেজ আউটপুট, হুম, হুম। ঠিক আছে? একদম সহজ ভাষায় বললে এটা হচ্ছে তোমার মেইন থিওরি। বাট নরমালি কিভাবে করা হয়? নরমালি করা হয় যে যে যদি হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, না যদি কোনো ব্যাটারি থাকে, লিখে রাখো, প্রথম কথা লিখে রাখো, যদি ব্যাটারি ধনাত্মক প্রান্ত দিয়ে বের হয়, ব্যাটারি কারেন্ট আগে লিখো, কারেন্ট ব্যাটারির যে প্রান্ত দিয়ে বের হবে তার চিহ্ন সেই রকম হবে। কারেন্ট ব্যাটারি যে প্রান্ত দিয়ে বের হবে তার চিহ্ন সেই রকম হবে। ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে যদি কারেন্ট বের হয় তাহলে হচ্ছে পজিটিভ চিহ্ন হবে, আর ব্যাটারি নেগেটিভ চিহ্ন দিয়ে কারেন্ট বের হলে নেগেটিভ চিহ্ন হবে। দেখতে পারছো? তাহলে এখন দেখো, আবার তারপর একটা জিনিস দেখো, যখন রোধের মধ্যে দিয়ে তড়িৎ পাস হয় হুম, তখন যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় হুম। তাহলে আইআর এর মান নেগেটিভ হবে। আচ্ছা, আর মানে যদি লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যায় তাহলে পজিটিভ হবে। এই কথাটা আরেকবার বল। শুরু থেকে বলি, শোনো, যদি কারেন্ট হুম, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায় তাহলে আইআর ভি ইকুয়ালস টু আইআর, যেটা সেই আইআর এর মান হবে হচ্ছে নেগেটিভ, হাই থেকে লো এ গেলে নেগেটিভ, নেগেটিভ হবে, আর লো থেকে হাই এ আসলে ওটা হচ্ছে পজিটিভ। পজিটিভ হবে। এটার মানে কি? ঠিক আছে। ঠিক আছে, এটার মানে কি সেটা আগে বুঝতে হবে, খুদা পড়লেই হবে না, কনসেপ্ট আগে ঠিক মতো ক্লিয়ার করতে হবে, এই জিনিসগুলা কি মিন করতেছে, ঠিক আছে? প্রথমে দেখো একটা জিনিস দেখাই, মাত্র যে সার্কিটটা সলভ করছি, ঠিক আছে, এটা কি ছিল? 1, এটাও কি ছিল? 1, তাই না? হাই ভোল্টেজ কোনটা? হুম, আমি দুটো পয়েন্ট দিচ্ছি, বুঝছো? এটা হচ্ছে এম পয়েন্ট, এটা হচ্ছে এন পয়েন্ট। কোনটা হাই, এম পয়েন্ট না এন পয়েন্ট? হাই হচ্ছে এম। হাই হচ্ছে এম, এম হচ্ছে হাই, এন হচ্ছে লো পয়েন্ট, ঠিক আছে? এখন আমরা চিন্তা করব দুইটা জিনিস, এটা একটা লিখলাম আর এটা লিখলাম, এটা হুম, আচ্ছা। কাজ বিভব হচ্ছে কাজের সাথে সম্পর্কিত, তাই না? আমি বলছি হুম, কেভিএল প্রতিষ্ঠিত হয়েছে কার উপর?
কাজের সংরক্ষণশীলতার উপর, ঠিক আছে? এখন বলো তো হুম, কাজ করার জন্য শক্তি এখানে কে প্রোভাইড করে? ব্যাটারি। ব্যাটারি। তাহলে ব্যাটারি যে পরিমাণ আউটপুট দিবে, সরি ব্যাটারি যে পরিমাণ সার্কিটে ইনপুট দিবে, তাই না? হুম। যে পরিমাণ ইনপুট দিবে আমার আউটপুট, এই আউটপুট কতটুকু হবে? এখন বলো তো আউটপুট কারা করবে? আউটপুট তো রোদ থেকেই যাবে, রোদ মানে থেকে আউটপুট আসবে। রোদ। এই রোদ হতে পারে হচ্ছে তোমার লাইট, এই রোদ হতে পারে তোমার ফ্যান। হুম, লাইট হইলে আলোক শক্তি, ফ্যান হইলে বায়ু শক্তি দিচ্ছে। হুম, তার মানে বুঝছো, তার মানে ব্যাটারি থেকে যে পরিমাণ ভোল্টেজ বের হবে সেটা হচ্ছে ভি ইন, এবং তোমার সবগুলা রোদ যতটুকু ভোল্টেজ খাবে সেটা হচ্ছে ভি আউটপুট। তাহলে এদের মান অলওয়েজ সেম। ও, হ্যাঁ একটু আগে করে দেখছি না? হ্যাঁ, 3 ভোল্ট। সেমই হবে অলওয়েজ, আচ্ছা, কারণ 3 ভোল্ট থেকে 0 তে গেল তো। এটা হচ্ছে মূল থিওরি, বুঝছো? কিন্তু পরীক্ষার খাতে আমরা এটা ইউজ করি না। ওকে। আচ্ছা দেখো, এখন ভি ইন ভি আউটপুট গুলা লিখতে চাই, ঠিক আছে? এটার নাম কি ছিল? এটার নাম ছিল এ, এটার নাম ছিল বি। এটার নাম ছিল এ, এটার নাম ছিল বি। কারেন্টের নাম দিলাম আই, কারেন্টের নাম দিলাম আই, ঠিক আছে? তো আমরা প্রথমে লিখে নেই ভি ইন ভি আউটপুট, ঠিক আছে? এটার মান দেখতে কেমন হবে? এটার মান দেখতে হবে ভি ইনপুট কে, ভি ইনপুট ছিল 3 ভোল্ট, ঠিক আছে? ভি ইকুয়ালস টু আই এ প্লাস আই বি, ঠিক কিনা বলো? ঠিক আছে। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা। এখন ধরো আমরা চিন্তা করব কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, এটা আমরা ধরে নিছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা এটা আমার দেখার টাইম নেই, বুঝছো? এটা আমরা ধরে নিছি, বুঝতে পারছো? ওকে। আচ্ছা, আমি মাত্র দুইটা রুলস বলছি। প্রথম রুলস কি? যদি ব্যাটারির যে প্রান্ত দিয়ে বের হবে ভোল্টেজের চিহ্ন সেরকম হবে, ঠিক আছে? তো এই চিত্রে ব্যাটারির কোন প্রান্ত দিয়ে কারেন্ট বের হচ্ছে? কোনটা উপরেরটা? হ্যাঁ, উপরেরটা। আচ্ছা, ব্যাটারির মানে ইয়া হচ্ছে উচ্চ থেকে, মানে পজিটিভ থেকে ব্যাটারির কোন নেগেটিভের দিকে প্রান্ত যাচ্ছে। বের হইছে কোন প্রান্ত দিয়ে? হাই হাই মানে এম। চিহ্ন কি? ও আচ্ছা, ও আচ্ছা, চিহ্ন হচ্ছে হাই থেকে লো এর দিকে গেলে নেগেটিভ হবে। আমি বলছি ব্যাটারির চিহ্ন কি, ব্যাটারির কোন প্রান্ত দিয়ে বের হচ্ছে? ব্যাটারির হাই ভোল্টেজ লো ভোল্টেজ তুমি লাগাই, তুমি ইয়াতে লাগাও নাকি, ঘড়িতে লাগাও নাকি? না, পজিটিভ থেকে। পজিটিভ থেকে বের হচ্ছে, তার মানে হচ্ছে 3 এর মান হবে পজিটিভ, হুম ঠিক আছে? হুম। আচ্ছা, এখন কথা হইলো তারপর দেখো কারেন্ট হাই থেকে লো এ যাচ্ছে কিনা সেটা ব্যাটারির সময় দেখার টাইম নাই। আচ্ছা, ব্যাটারির সময় কি দেখতে হবে? পৃষ্ঠা উল্টে দেখো কি লেখা আছে, এখানে লিখছো। কারেন্ট ব্যাটারি যে প্রান্ত দিয়ে বের হবে তার চিহ্ন। এখানে কি হাই ভোল্টেজ লো ভোল্টেজ কথা লেখা আছে? না। লেখা নাই। তাহলে হচ্ছে যেদিক থেকে বের হবে সে তার চিহ্ন হচ্ছে সেরকম, তাহলে +3, ঠিক আছে? আচ্ছা, +3। তারপর বলছি যদি হচ্ছে কারেন্ট হাই থেকে লো এর দিকে যায় তাহলে ড্রপ করে, তাহলে হচ্ছে তোমার কি হবে বলো তো? আইআর এর চিহ্ন কেমন হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। তাহলে এখানে আইআর সূত্র বসালে কি হয়? আইআর সূত্র বসালে হয় হচ্ছে আই এ, আর এর মান হচ্ছে এ, তাই না? মাইনাস, আবার দেখো হাই থেকে লো এর দিকে যাচ্ছে, তাহলে আই বি। এখন মাইনাস। ওই যেখানে সূত্র দুইটা লিখছো তার 3 নাম্বার সূত্র দিয়ে লিখো, 3 নাম্বার দিয়ে লেখো এই ভোল্টেজ এবং আইআর এদের সবগুলা সামেশন হবে 0। ওকে। লিখছো এই যে ভোল্টেজ এর কথা, তারপর হচ্ছে তোমার আইআর এর কথা, দেন হচ্ছে লিখবে এদের সবগুলা সামেশন হচ্ছে 0। ওকে, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে কি দেখো, ব্যাটারি ধনাত্মক প্রান্ত দিয়ে বের হয়েছে তাই এটা পজিটিভ, আইআর হাই থেকে লো ভোল্টেজের দিকে যাচ্ছে তাই এটা নেগেটিভ, আইবি হাই থেকে লো এর দিকে যাচ্ছে তাই এটাও নেগেটিভ, এদের সামেশন হচ্ছে 0। এখন বলো এই দুটো জিনিস মিলছে কিনা? হ্যাঁ, মিলেছে। 3 আর 3 গেলে ইকুয়ালস হচ্ছে টু প্লাস হয়ে যাবে। আইএ প্লাস আইবি, ঠিক আছে? মিলছে এই দুটো জিনিস। হ্যাঁ। আচ্ছা, এখন 2 নাম্বার।
এন্ড আমি চিন্তা করতেছি কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করতেছে, এটা আমি ধরে নিছি। এখন চিহ্নগুলো বলো, কারণ সহ লজিক সহ বলো কোনটা চিহ্ন কেমন হবে। প্রথমে বলো ব্যাটারির চিহ্ন কেমন হবে। ব্যাটারি হচ্ছে নেগেটিভ থেকে ব্যাটারি নেগেটিভ, কেন এদিকে নেগেটিভ? যাচ্ছে। কারণ এদিক থেকে মানে ডান দিক থেকে যাচ্ছে। ডান দিক থেকে না, এগুলা আউল ফাউল কথা, এগুলা মনে রাখলে হবে না। তোমার বলতে হবে যে ব্যাটারির কোন প্রান্ত দিয়ে বের হচ্ছে। ও নিম্ন প্রান্ত। আবার low নিম্ন প্রান্ত। প্রান্ত। ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে বের হচ্ছে, হ্যাঁ নেগেটিভ প্রান্ত। এইটা মনে রাখবা। তুমি যদি নিম্ন প্রান্ত উচ্চ প্রান্ত দিয়ে মনে রাখো, জীবনও পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে না। ব্যাটারি কোন প্রান্ত দিয়ে বের হইছে? মানে নেগেটিভ প্রান্ত দিয়ে বের হইছে, নেগেটিভ প্রান্ত দিয়ে, হ্যাঁ। তাই হচ্ছে এটা হচ্ছে তোমার নেগেটিভ, ঠিক আছে। হুম। এখন তোমার হচ্ছে আর ওইটা আইআর এর পাস ক্ষেত্রে তোমার করছে। হাই লো নিম্ন হুম। যা ইচ্ছা বলো, এগুলো হচ্ছে সব আইআর এর ক্ষেত্রে। হুম। এখন বলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আচ্ছা, এবার পাস করছে হচ্ছে লো থেকে হাই আয়ার, তাইলে পজিটিভ হচ্ছে, মানে পজিটিভ আই বি, তারপর তারপরে পজিটিভ আই এ, এদের সামেশন হচ্ছে 0। 0। তাহলে দেখো আবার মিলে গেছে, তাই না? হ্যাঁ এটাই হয়, হ্যাঁ। ঠিক আছে, হুম। তাহলে বুঝছো তো এই দুইটা চিহ্ন কিভাবে বসাতে হবে। হ্যাঁ। এখন কথা হলো পরীক্ষার হলে হাই লো চিন্তা করা খুব কঠিন, এটা একটা শর্টকাট আছে, বুঝছো। এটা হচ্ছে মূলত মেইন থিওরি কিভাবে কাজ করে, ঠিক আছে। বাট হাই লো নিয়ে চিন্তা করতে গেলে টাইম লাগবে পরীক্ষার হলে, তাই আমি ওই ব্যাটারির যেমন একটা শর্টকাট বলছি, এটারও একটা শর্টকাট আছে, ঠিক আছে। এটারও একটা শর্টকাট আমি বলবো, বাট তার আগে তুমি এই অঙ্কটা করবা এখন। প্রত্যেকটার মধ্যে দিয়ে প্রবাহিত ভোল্টেজ এবং কারেন্ট হিসাব করবা। বুঝতে পারছো? আর হ্যাঁ ভাই। এটা তুলে নিয়ে করো এখনই, এটা করবা তারপর কার সঙ্গে ঢুকবো, তার আগে না। ঠিক আছে। লুপ, এখানে বলো তো কয়টা ক্লোজ সার্কিট আছে, বদ্ধ সার্কিট কয়টা আছে? বদ্ধ সার্কিট। হ্যাঁ, ধরো তুমি এই প্রান্তটা বাইছে নিলা, ঠিক আছে। তুমি এই প্রান্ত থেকে বাইছে নিলে কি তুমি এখানে ঘুরে আবার আসতে পারো? পুরো একটা প্রান্ত কোন রকম ভাঙা ছাড়াই আসতে পারো ফিরে কিনা, সেটা আমাকে বলো। এই প্রান্ত না থেকে না ঘোরা না শুরু করো, না ভাই। কোন জায়গায় আটকাও? এই রোধের এখানে। রোধগুলো আটকাবে না, রোধগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন পাস হইতে পারে। তো তুমি একটা ইলেকট্রন আচ্ছা। যদি মনে করো, তাহলে তুমি এখানে ঘুরে আসতে পারবা? না, কেন পারবা না? এখানে তো আসা সম্ভব। এখানে গেলা, এখান থেকে গেলা, এখান থেকে গেলা, এখানে গেলা, আবার ফিরে আসলা। ও পজিটিভ থেকে নেগেটিভ, ওকে। পজিটিভ নেগেটিভ, এখন আর পজিটিভ নেগেটিভ দেখার টাইম নেই, বুঝছো। লুপ নির্ণয়ের সময় এটা দেখার টাইম নেই। লুপ নির্ণয়ের সময় তুমি একটা প্রান্ত থেকে শুরু করে চিন্তা করবা তুমি ওই প্রান্ত থেকে ফিরে আসতে পারো কিনা, ঠিক আছে। যেটুকু ফিরে আসবা সেটা হচ্ছে একটা লুপ। আচ্ছা, যেহেতু এটা শেষ। ততটুকু ফিরে আসবে। আবার চিন্তা করো, আবার এখান থেকে চিন্তা করো, তুমি এখানে গেলা, এখানে গেলা, এখানে গেলা, এখানে ফিরে আসলা, বুঝছো। তাহলে এটা আরেকটা লুপ। না, একটু আবার ধরো এরকম, এরকম একটা আছে। তুমি কি করলা, এই প্রান্ত থেকে যাত্রা শুরু করলা, করে এখানে গেলা, এখানে গেলা, এখানে ফিরে আসলা। ওকে। তাহলে এটা একটা লুপ। হ্যাঁ। ধরো এখানে র্যান্ডম যে কোনো জায়গায় বসাবা, বুঝছো, যে কোনো জায়গায় বসাবা, বসার চিন্তা করবে এখান থেকে ঘুরে আসা যাবে কিনা। এখানে ঘুরে আসে, তাহলে এটা একটা লুপ, অথবা এটাও একটা লুপ। ওকে। বুঝতে পারছো? লুপ চেনা আসলে সহজ, লুপের ব্যাখ্যা দেওয়া একটু ঝামেলা। লুপ দেখলেই তুমি চিনতে পারবা, বুঝছো। ঠিক আছে, যেটার ভিতরেই দেখবা যে একটা আবদ্ধ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। একটা কথা বলো যে এটা একটা লুপ না, ভিতরে একটা আবদ্ধ ক্ষেত্র আছে, তার মানে এটা একটা লুপ।
এটাকে বলে ইনফিনিটি লুপ। এখানে দুইটা আবদ্ধ ক্ষেত্র আছে। ঠিক সেরকম যখনই তুমি সার্কিটের মধ্যে কোনো আবদ্ধ ক্ষেত্র দেখবা সেটাকে একটা করে লুপ ধরে নিবা, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে জাংশন। জাংশন মানে কি? যেখানে তিনটা তার এসে যুক্ত হয়, তিন বা তার অধিক, থ্রি অর ওকে মোর। যেখানে তিন বা তার বেশি তার এসে যুক্ত হয় তো সেটা কি হচ্ছে তোমার বলে এই পয়েন্ট, সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে জাংশন। বুঝতে পারছো? তো তোমার হচ্ছে আচ্ছা, কার সূত্র তো পেলাম না। আচ্ছা, বুঝছো কিনা জাংশন? বুঝছো? হ্যাঁ এরপর তিন আসো বা পাথ। ততোধিক। পাথ মানে হচ্ছে তুমি সূত্রগুলা কোন দিক অনুসারে বসাচ্ছ। আমি বলি এখন এটার মানে কি। একটু আগে আমরা একটা ম্যাথ করছি, একবার ধরছিলাম এইদিকে যাচ্ছে, আমরা ধরছিলাম একবার কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, হ্যাঁ আরেকবার ধরছি যে না, আমরা আরেকবার ধরছি যে না কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে। হুম এই যে আমরা ধরে নিচ্ছি কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, এটাকে বলে পাথ। আমরা আসলে কারেন্টের ফ্লো এদিকে ধরে নিই নাই, আমরা আসলে যেটা করছিলাম তখন বলছিলাম কারেন্ট ধরে নেই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আসলে ওই রকম বললে আসলে ঠিক হয় না। কথাটা হচ্ছে এরকম যে আমি কোন দিক অনুসারে সূত্রগুলো বসাচ্ছি, আমি কি ক্লকওয়াইজ সূত্র বসাচ্ছি নাকি আমি অ্যান্টি ক্লকওয়াইজ সূত্র বসাচ্ছি। হয় আমাকে বসাতে হবে ক্লকওয়াইজ অথবা আমাকে বসাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝছো কিনা বলো? হ্যাঁ ঠিক আছে। এই যে Clockwise কেভিএল এর যে সূত্রটা আছে, কেভিএল এর হুম, সূত্র আমি ক্লকওয়াইজ বসাচ্ছি নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বসাচ্ছি সেটাকে বলে পাথ। ওকে কোথায় বসবে? পাথ বসে লুপের ভিতরে। এক একটা লুপের মধ্যে আমাকে পাথ ধরে নিয়ে তারপর হচ্ছে ম্যাথগুলো করতে হয়। এর কারণ আছে, কারণটা আমি বলি। এটা যেহেতু একটা সার্কিট ছিল তাই কারেন্টের প্রবাহ অনুসারে আমরা পাথ চালাইছি, ঠিক আছে? কিন্তু ধরো হচ্ছে এইরকম আছে, এটা বড় দিক। এখন বলো তো এখান দিয়ে কোন দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে আমি বলতে পারবো? এটা পজিটিভ, এটা নেগেটিভ, না এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো এদিকে ফ্লো হচ্ছে নাকি এদিকে ফ্লো হচ্ছে নির্ণয় করতে পারবো না। তো আমাকে কি করতে হবে? অঙ্ক করার সময় কারেন্ট ধরে নিতে হবে, ধরে নিয়ে সূত্র বসানোর জন্য আবার আরেকটা দিক ধরে নিতে হবে, বুঝছো? এটা হইতে পারে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, যেমনি ধরো সেই অনুসারে তোমার সূত্রগুলো বসাতে হবে। কারেন্ট যেভাবেই থাক, আচ্ছা কেভিএল তুমি কোন দিক অনুসারে বোঝাচ্ছ সেটাকে বলা হয় পাথ। ওকে বুঝতে পারছো? কেভিএল তো এই জিনিসগুলো ক্লিয়ার হবে যখন আমরা ম্যাথ করা শুরু করবো তখন আরো, ঠিক আছে? তো এখন হচ্ছে কতগুলো রুলস লিখো। রুলস লিখো, রুলস একটা পৃষ্ঠায় যাও, ফাঁকা পৃষ্ঠায় গিয়ে সবার উপরে লিখো কারশফস ল। কারশফস ল প্রয়োগ করার সূত্র। লিখছো? হ্যাঁ রুল নাম্বার 1 লেখো। হ্যাঁ যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্ট ড্র করতে হবে। ড্র যে করা কোনো মানে একটা কারেন্ট বের ব্যাটারি করা আনা, বের করে আনা। যে কোনো একটা ব্যাটারি থেকে ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্ট বের করতে হবে, কারেন্ট বের করতে হবে। হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে? দ্বিতীয় নাম্বার লিখো একটা আহ, একটা লুপ চুজ করতে হবে। একটা লুপ চুজ করতে হবে। হ্যাঁ তারপর হচ্ছে পাথ চুজ করতে হবে। পাথ অথবা ডিরেকশনে, পাথের অপর নাম লিখে রাখো ডিরেকশন অফ লুপ, লুপের ডিরেকশন। ডিরেকশন আচ্ছা, তারপর লিখো 3 নম্বরে
ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ গেইন হিসাব করতে হবে। ভোল্টেজ ড্রপ বা অথবা ভোল্টেজ গেইন হিসাব করে লিখতে হবে। ব্র্যাকেটে লিখে রাখো আইআর সূত্র, কেভিএল বসাইতে হবে, এটা হচ্ছে কেভিএল, ঠিক আছে। আর এক নাম্বারটা হচ্ছে কেসিএল, এক নাম্বারটার ব্র্যাকেটে লিখে রাখো এটা কেসিএল সূত্র, আর এটার মধ্যে লিখে রাখো কেভিএল সূত্র। ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ গেইন হিসাব করে লিখতে হবে, এটা লিখে রাখো কেভিএল সূত্র, আইআর লেখার দরকার নেই, হয়ে গেছে। ঠিক আছে। এখন লেখো ট্রিক, ট্রিক লিখে একটা তীর চিহ্ন ইয়া দাও, মানে আলাদা একটা বক্স বানাও। বক্সের মধ্যে লিখো হ্যাঁ, যদি কারেন্টের দিক যদি কারেন্টের দিক আর পাথের দিক সেম হয় তাহলে আইআর এর চিহ্ন নেগেটিভ হবে, এটা শর্টকাট। পথের দিক সেম হয় তবে নেগেটিভ চিহ্ন। তবে আইআর এর চিহ্ন নেগেটিভ হবে, আইআর অ্যাপোস্ট্রফি দিয়ে আইআর লিখে রাখো। ট্রিক নাম্বার 2, যদি হচ্ছে কারেন্টের দিক আর পাথের দিক বিপরীত হয় তাহলে আইআর এর চিহ্ন হবে পজিটিভ। হ্যাঁ, আর আমি প্রত্যেকটা একটা করে উদাহরণ দিব, প্রত্যেকটা হচ্ছে রুল দেয়, ঠিক আছে। দেখো কিভাবে এই জিনিসটা সলভ করা হয়, ঠিক আছে। ধরো এটা হচ্ছে তোমার ব্যাটারি, ঠিক আছে। প্রথমটা কি বলে পড়ো, প্রথম রুলসটা কি বলে? যে কোনো একটি ব্যাটারি থেকে কারেন্ট বের করতে হবে, কেসিএল। আচ্ছা ধরো তোমার কাছে দুইটা ব্যাটারি আছে, ঠিক আছে। এটার নাম দিলাম, এটা 6 ভোল্ট, এটা 10 ভোল্ট, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। এখানে লুপ কয়টা আছে বলো? আচ্ছা, লুপ, তাই তো। আচ্ছা, লুপ দুইটা। দুইটা, হ্যাঁ, দুইটা আবদ্ধ ক্ষেত্র মানে দুইটা লুপ আছে, ঠিক আছে। হুম। আচ্ছা দুইটা লুপ আছে। আচ্ছা প্রথমটা বলে কারেন্ট ড্র করতে হবে, কারেন্ট ড্র করা মানে কারেন্ট বের করা, বুঝছো? বের করাও বুঝায়, আবার হচ্ছে কারেন্ট হচ্ছে তোমার আঁকাও বুঝায়। তো তোমার কাছে দুইটা ব্যাটারি আছে, তুমি যে কোনো একটা থেকে চুজ করবা, যে কোনো একটা থেকে কারেন্ট বের হচ্ছে, ওকে। এই একটা থেকে কারেন্ট বের করবা, এবং অলওয়েজ মনে রাখবা যে ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে সেই ব্যাটারিতে সেই পরিমাণ কারেন্ট ফেরত আসবে। এটা কোন সূত্রে যায়? এটা হচ্ছে কেসিএল, কেসিএল, হ্যাঁ। ঠিক আছে না? তো আমি চিন্তা করলাম যে এই ব্যাটারির কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে। ওকে। আমি চিন্তা করলাম এই ব্যাটারি থেকে তোমার কারেন্ট গুলো বের হচ্ছে, ঠিক আছে। এটা পেন্সিল দিয়ে লিখবো কারণ এটা মুছবো আবার। তো দেখো কি হচ্ছে, এখান দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, দেখা যায় পেন্সিল। হ্যাঁ, হ্যাঁ। এর নাম দিলাম I1, ঠিক আছে। এতে কারেন্ট বের হচ্ছে, এটা I1। এখানে যাবে কে? এখানেও যাবে I1, দেখা যায় না মনে হয় না, দাঁড়াও। আচ্ছা সমস্যা নেই, আবার আবার আঁকবো না। দেখো এটা হচ্ছে I1, এখানটা হচ্ছে I1, এখানেও I1ই যাচ্ছে কারণ তার একটাই, তাই না? এখানেও I1। এখন কথা হলো এখানে দুইটা তার না, তাহলে হ্যাঁ, এখানে কারেন্ট কি দুটো। ভাগ হয়ে যাবে না? ভাগ হয়ে যাবে। ধরো এটা গেল I2, এটা গেল I3। এখন বলো তো I1 যেহেতু দুই ভাগে ভাগ হয়েছে তাহলে এই সূত্রটা ঠিক কিনা? I1 = I2 + I3। ইয়েস, ইনপুট সমান সমান আউটপুট। ইনপুট সমান সমান আউটপুট। তাহলে এখানে কে আসবে? এখানে আসবে I2, এখানে আসবে I3, এটা এতে। এখানে আসবে আবার I2। দেখো এখানে এসে আবার I2 I3 মিলে গেল, হ্যাঁ, তাহলে I2 I3 মিলে এখানে আবার কে আসবে? এখানে আবার I1 চলে I1 চলে আসলো, এখানেও I1 চলে আসলো। I1 বের হয়েছিল, I1 ফেরত আসছে, মিলছে? হ্যাঁ, মিলেছে। আচ্ছা তাহলে এই যে ডিরেকশন গুলো আঁকলাম সার্কিটের উপরে, এগুলো হচ্ছে কারেন্টের দিক, এগুলো আমি ধরে নিচ্ছি। এটা অরিজিনাল দিক নাও হইতে পারে, এবং 100% শিওর থাকতে পারে এটা অরিজিনাল দিক না, কারণ এটা 10 ভোল্ট আর এটা 6 ভোল্ট, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো তোমার যদি আই এর মান নেগেটিভ আসে তাহলে কি হবে? নেগেটিভ আসা মানে কি?
i এর মান নেগেটিভ আসা মানে তোমাকে বুঝতে হবে যে তুমি যে ডিরেকশন চুজ করছো সেই ডিরেকশনটা ভুল, হুম। কারেন্ট এইদিকে প্রবাহিত হচ্ছে না, কারেন্ট প্রবাহিত হচ্ছে তার উল্টা দিকে। ট্রিকে আরেকটা জিনিস লিখে রাখো, যখনই হচ্ছে কারেন্টের ভ্যালু নেগেটিভ আসবে তখন কারেন্টের দিক বিপরীত, পাথের দিক না, ব্র্যাকেটে লিখবা পাথের দিক না, কারেন্টের দিক বিপরীত। কারেন্টের ভ্যালু কারেন্টের দিক কারেন্টের ভ্যালু যখন নেগেটিভ আসবে তখন কারেন্টের দিক হবে বিপরীত। ব্র্যাকেটে লিখবা যে পাথের দিক না, কারেন্টের দিক। পাথের দিক, ঠিক আছে। তাহলে এটা বুঝছো, একটা সমীকরণ পেয়ে গেছি। এখন পর্যন্ত সবকিছু বুঝছো? হ্যাঁ। এখন ধরো তোমার এইটা পছন্দ হয় নাই, তুমি পরীক্ষার হলে বসে অন্য কাজ করছো, সেমটাই ড্র করলাম না? ঠিক আছে, তুমি বলছো যে না কারেন্ট এদিক দিয়ে বের হয় নাই, কারেন্ট বের হয়েছে এইটা দিয়ে, বুঝতে পারতেছো? এটা ধনাত্মক প্রান্ত দিয়ে বের হয়েছে, তাহলে এটা i1। হ্যাঁ। i1 এখানে এসে দেখবে দুইটা রাস্তা, এদিকে যাবে এদিকে যাবে, এটার নাম দিলাম i2, এটার নাম দিলাম i3, বুঝতে পারছো? তারপর এটা কি, এটাও i2, এটাও i2, এটাও i2, এটা i3, এটা i3, i2 i3 আবার মিলে গেছে এই জায়গায়। i3 কিন্তু ভুলো ওইদিকে যাবে না, হ্যাঁ। i2 ও কিন্তু আবার এদিকে যাবে না, মিলে যাবে, মিলে যাবে, মিলে কি হয়ে যাবে আবার i1 হয়ে ওখানে যাবে। এসে এখন i1 এখানে দুই ভাগে ভাগ হইছে তার না, মানে i1 সমান সমান i2 প্লাস i3। এটা সবার আগে লিখে নিবা, i1 i2 প্লাস i3, বুঝছো? এখন তোমাকে চুজ করতে হবে, পাথের দিক চুজ করতে হবে। আচ্ছা। আমি চুজ করলাম অ্যান্টি ক্লক, সরি কি ক্লকওয়াইজ। হ্যাঁ। এটা যদি আমি ক্লকওয়াইজ নেই, অন্যটা অ্যান্টি ক্লকওয়াইজ নিলেও হবে, ক্লকওয়াইজ নিলেও হবে, বুঝছো? বাট আমি বলবো সবগুলো একই রকম নিতে। এটা 1 নাম্বার পাথ, এটা 2 নাম্বার পাথ। মানে ধরেন বাম পাশেরটা আমি আপনার ছবি অনুযায়ী যদি বলি, তাহলে বাম পাশেরটা যদি আমি ক্লকওয়াইজ নিই তাহলে ডান পাশেরটাও ক্লকওয়াইজই নেব। ঠিক তাই, এখানেও ঠিক তাই করবা। এটা 1 নাম্বার লুপ বা 1 নাম্বার পাথ, এটা হচ্ছে 2 নাম্বার লুপ বা 2 নাম্বার পাথ, বুঝতে পারছো? ওকে। তাহলে কোন পর্যন্ত গেলাম? 1 নাম্বার বুঝছো? হ্যাঁ। ক্লোজ লুপ চুজ করছি, চুজ করার পর হচ্ছে কি ওর মধ্যে পাথ দিয়ে দিছি। হ্যাঁ। পাথ সবসময় কি করবা, এই ক্লকওয়াইজই ধরবা, তাহলে সুবিধা কি হবে, তোমার ম্যাথ করতে করতে অভ্যাসটা ভালো হবে, ঠিক আছে? এখন তোমার কি করতে হবে, পটেনশিয়াল ড্রপ বা গেইন হিসাব করতে হবে। ওকে। ঠিক আছে, কোন জায়গায় লিখছিলা যে হচ্ছে তোমার কারেন্ট যদি হচ্ছে ইয়া দিয়ে বের হয়, পজিটিভ দিয়ে বের হয়, তাহলে হচ্ছে তোমার পাথের চিহ্ন, সরি পটেনশিয়াল বিভবের চিহ্ন পজিটিভ হবে, এটা লিখছিল অনেক জায়গায়। এই টিক্স এর ভিতরে কি ভাই চিহ্ন নেগেটিভ? না না, শুরুতেই লিখছো, পড়ো পড়ো। আমার লেখা আছে বলতে কারেন্ট ব্যাটারি যে প্রান্ত দিয়ে বের হবে তার চিহ্ন সেটা সেরকম হবে পজিটিভ। এই জায়গাটায় কারেন্ট না, এই জায়গাটা এখন লিখে রাখো পাথ, ঠিক আছে? ওকে, এটা আলাদা লিখবো হ্যাঁ? না না, ওইখানেই ওই কারেন্টটা কাইটা দাও, কারেন্ট লিখে কাটিয়ে পাথ লিখো। তখন কারেন্ট বলছি কারণ তখন পাথ পড়ি নাই, ঠিক আছে? তখন কারেন্ট আর পাথ সেম দিকেই হইতো, কারণ তখন একটাই ব্যাটারি থাকতো, তাই না? ব্যাটারি তো একটাই থাকতো। এখানে লিখে রাখো পাথ, ঠিক আছে? পাথ হচ্ছে যেদিক দিয়ে বের হবে, ব্যাটারির যে প্রান্ত দিয়ে বের হবে সেইটা হচ্ছে তোমার চিহ্ন হবে হচ্ছে কি বি এর চিহ্ন হবে, ঠিক আছে? তাহলে সূত্র বসাই, এটার জন্য সূত্র বসাই লুপ 1 এর জন্য, ঠিক আছে? লুপ 1 এর জন্য সূত্র বসাই, যে কোনো এক প্রান্ত থেকে শুরু করবা 3 সূত্র বসানো, বুঝছো? বাট আমি সাজেস্ট করব কি কোনো এক প্রান্ত বাইছে নেওয়া যে প্রান্তটা কমন না, অন্য কোনো লুপের সাথে কমন না, যেমন এই প্রান্তটা কিন্তু এই লুপের সাথে কমন, তাই না? সাধারণ বাহু। তো দেখো এই জায়গাটা কিন্তু কমন, এই জায়গাটা শুধু এই জন্যই আছে, তো এখান থেকে সূত্র বসানো শুরু করবা।
লুপ অনুসারে ঘুরতে হবে আচ্ছা। তোমাকে। কারেন্ট কোন দিকে আছে দেখার টাইম নেই। লুপ কোন দিক দিয়ে বের হচ্ছে? এই যে পজিটিভ দিয়ে। পজিটিভ দিক দিয়ে। তাহলে হচ্ছে ধরো এটার মান হচ্ছে 20 হ্যাঁ, ভোল্ট। সরি, এটা 6 ভোল্ট লিখছিলাম। আচ্ছা, এটা 6 ভোল্ট। 6 ভোল্ট, তাহলে এটা +6। হ্যাঁ। এখানে আসলাম, এটার মান হচ্ছে 2 ওহম। এখন দেখো কারেন্টের দিকে এইদিকে, লুপ যাচ্ছে কোন দিকে? আহ, সেম দিকে না বিপরীত দিকে? একটু দেখো এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে বলো তো? এইদিকে না? দেখো এই যে কারেন্টের তীর চিহ্ন হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে, হ্যাঁ, ওদিক দিয়ে যাচ্ছে, হ্যাঁ ওদিক দিয়ে যাচ্ছে, কিন্তু লুপ কোন ওদিক দিকে দিয়ে ঘুরতেছে? যাচ্ছে, দেখো হ্যাঁ লুপ ঠিক আছে। লুপ ঘুরতেছে এইদিকে। হ্যাঁ, লুপ ওদিক দিয়ে ঘুরছে, হ্যাঁ তার বিপরীত দিকে। বিপরীত দিকে। বিপরীত দিক হলে চিহ্ন কেমন হবে? পজিটিভ হবে। বিপরীত দিকে হলে। আইআর এর আচ্ছা। চিহ্ন পজিটিভ হবে, টিক্সে লেখা আছে, বুঝছো? প্লাস, তো তোমার কাছে রোধ ওকে আছে, ওকে, যদি তোমার কাছে রোধ আছে, তোমাকে এখান থেকে বিভব বসাতে হবে। এখন আমরা কেভিএল বসাচ্ছি, বুঝছো? কেসিএল এটা বসাইছি, এখন কেভিএল বসাচ্ছি, বুঝছো? নিচে কেন? তড়িৎ প্রবাহ কত এই রোধের মধ্যে দিয়ে? হুম। তড়িৎ প্রবাহ কত এই রোধের মধ্যে দিয়ে? তড়িৎ প্রবাহ, হুম। ওকে, ক্যালকুলেশন করে বের করতে হয়, মানে আই সমান সমান। আর এখানে তো I2, দেখো তড়িৎ প্রবাহ I2 না? ও হ্যাঁ, তড়িৎ প্রবাহ তো একটু, হ্যাঁ আমি আবার ক্যালকুলেশন করতে যাচ্ছি, যাই হোক হ্যাঁ। আচ্ছা, তাহলে 2I2, বুঝছো? আইআর, এটা হচ্ছে আইআর অংশ। ওকে, আয়ার অংশ, ওকে। ঠিক তারপর আছে। আবার দেখো এখানে এইটার মধ্যে আসো। এরপরে কোন জায়গা? এরপর হচ্ছে এই রোধ, এই রোধের মান হচ্ছে 3 ওহম। এর মধ্যে দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হচ্ছে? I1। I1। I1 এর দিক আর পাথের দিক কি সেম না ভিন্ন? এটা তো বিপরীত। বিপরীত দিক, তাহলে চিহ্ন হবে পজিটিভ। পজিটিভ হবে। I1, হুম এটা হচ্ছে আইআর। তারপর দেখো, তারপর একটা হুম, ব্যাটারি পাইছি আবার। হ্যাঁ আবার ব্যাটারি। ব্যাটারির কোন প্রান্ত দিয়ে বের হচ্ছি? বের হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে হচ্ছে নেগেটিভ, এটার মান দিছিলাম হচ্ছে 10 ভোল্ট, হুম, -10। তারপর আবার কিছু আছে? তারপর কোনো রোধ আছে? আর কোন রোধ আছে? না ব্যাটারি না আছে? নাই। দেখো এখান থেকে আবার ফিরে নাই। আসলাম, আগের জায়গায় ফিরে আসছি, তার মানে আমার কাজ শেষ, তার মানে এটার ইকুয়াল হবে 0, হুম, ঠিক আছে। বুঝছো? হুম হুম হুম। পার্ট সবাই 2 এর কথা চিন্তা লেখালেখি করি। আছে। এই ধরো আনকমন একটা জায়গা থেকে শুরু করি, বুঝছো? এই হুম হুম, বরাবর যেতে হবে আমাকে। এই বরাবর গেলে সবার হ্যাঁ। প্রথমে পাবো 10 ভোল্টের দেখা। 10 ভোল্টের কোন প্রান্ত দিয়ে বের হচ্ছি? 10 ভোল্টের পজিটিভ প্রান্ত। আচ্ছা, পজিটিভ প্রান্ত, তার মানে হচ্ছে পজিটিভ 10। এরপরে হুম, একটা রোধ পাইছি। রোধের কোন রোধ? 3 ওহম রোধ। কারেন্টের পরিমাণ হচ্ছে I1। এখন কথা হলো, পাথের দিক আর কারেন্টের দিক সেম না ভিন্ন? পাথের দিক আর কারেন্টের দিক কারেন্টের দিক সেম, তার মানে সেম, নেগেটিভ হবে। তার মানে নেগেটিভ হবে, মানে হুম 3I1। দেখো এইখানে কিন্তু পজিটিভ হয়েছে, তাই না? আবার এখানে নেগেটিভ। হুম, নেগেটিভ হলো, এগুলা হ্যাঁ। ভ্যালু করে না, তোমার হচ্ছে যখন যে লুপ চালাবা তখন সেই লুপেরটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা। এটা মানে হচ্ছে 4 ওহম, হুম ঠিক আছে? তো 4 ওহম। এখন আবার এখান দিয়ে যাওয়ার পর ঘুরে আবার এখানে আসছি। আসার পর দেখলাম 4 ওহম আছে। এখন বলো দিক সেম না ভিন্ন? দিক সেম। দিক সেম, তাহলে আবার নেগেটিভ। আবার -4 নেগেটিভ। I কত? I3, ঠিক আছে না? I3, হ্যাঁ। ইকুয়ালস টু 0। এটাকে লেখা যায় হচ্ছে 3I1 প্লাস 2I2 ইকুয়ালস টু 4। এটা 2 নাম্বার সমীকরণ, এটা 1 নাম্বার সমীকরণ। আর এটাকে লেখা যায় হচ্ছে 3I1 প্লাস 4, নিচে করে। সরি, 4I3 ইকুয়ালস টু 10। এটা 3 নাম্বার সমীকরণ। তিনটা সলভ করলে তুমি I1, I2, I3 এর মান পেয়ে যাবে। ও ওকে, I1 I2 I3, বুঝতে ওকে। পারছো? হুম হুম।
বুঝছো তো মানগুলো কিভাবে বসাইছি? আরেকটা দেখো, এই যে এটা দেখো, আজকে সার্কিট ড্র করছি, সার্কিট ড্র করতে করতে জান বের হয়ে গেছে, বুঝছো? এটা দেখো, ওকে। এটা দেখবো এটা কিভাবে করতে হয়। এটা কয়টা লুপ? আর হ্যাঁ, কয়টা লুপ? লুপ তো একটাই ভাই। লুপ একটাই, তাই না? আচ্ছা এটা আমরা করি। আচ্ছা, যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্ট বের করব, ঠিক আছে তাই না? হুম, যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্ট বের করব। দেখো, তো ধরলাম এই ব্যাটারি থেকে বের করতেছি, ঠিক আছে? এই ব্যাটারি থেকে কারেন্ট বের হলো, বের হয়ে গিয়ে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, কোথাও ভাগ হয় নাই, তার মানে সব জায়গায় I1 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 I1, তাই না? সব জায়গায় I1। হুম, এখন পাথ চুজ করব, 1 নাম্বার পাথ, হ্যাঁ, ঠিক আছে? সরি, এখন দেখো 1 নাম্বার পাথের মধ্যে তাহলে সূত্র বসাই, যে কোনো এক প্রান্ত থেকে বসানো শুরু করলাম, এই জায়গাতে বসানো শুরু করি। কোন প্রান্ত দিয়ে বের হচ্ছে? পজিটিভ প্রান্ত, তাহলে পজিটিভ 4। পজিটিভ প্লাস 4। তারপর বেরোলো বলো, এটার পরে কি? আটকে গেছে ভাই। জানি আমি বলতে বললাম তোমাকে যে এরপরে কি হবে, আচ্ছা, মানগুলো বলো। হ্যাঁ বলি ভাই একটু। পজিটিভ আর হচ্ছে যেদিকে যাচ্ছে কারেন্ট মানে পাথর সেদিকে যাচ্ছে, তার মানে যদি সেম দিক হয় তাহলে হচ্ছে এটা নেগেটিভ হবে ভাই। তারপর নেগেটিভ নেগেটিভ 2 আছে মানে 2I1। I1, তারপর তাও আবারও নেগেটিভ নেগেটিভ 1 মানে শুধু I1। তারপর তারপরে তারপরেও হচ্ছে দিক একই, আবারও নেগেটিভ। তারপর সারি, আর তারপর হ্যালো